হাই হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি বক্রেশ্বর। বক্রেশ্বর 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, যেখানে আজকে আমরা দুজন যেতে চলেছি। বাইকে করে যাচ্ছি আমরা দুজনেই। তো এভাবে যেতে যেতে কোন রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছি, আমরা দুর্গাপুর থেকে বক্রেশ্বর যাচ্ছি। তো এটা আপনাদের টোটাল 55 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। তো কিভাবে যাচ্ছি পুরোটাই আপনাদের দেখাবো। সবাই আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকুন। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এবার বেরিয়ে পড়েছি আমরা দুজন মিলে। দুজনে আমাদের গন্তব্যস্থল আজকে বক্রেশ্বর। বক্রেশ্বর সেটা হলো 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ। তো আজ এই 51 শক্তিপীঠের মধ্যে এই শক্তিপীঠ যাওয়ার পুরো রাস্তা, মানে আমার দুর্গাপুর বেনাচিটি থেকে বক্রেশ্বর যাওয়ার পুরো রাস্তাটি আমি ভিডিওতে দেখাতে চলেছি, এবং বক্রেশ্বরের মন্দির সহ প্রত্যেকটা জায়গায় আমি দেখাতে চলেছি। তো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে আমার গাড়ি। তো এবার যে রাস্তায় আমরা উঠে এসেছি এটা হলো জয়দেব যাওয়ার রাস্তা। আর দুর্গাপুর থেকে আমি যাওয়ার সময় জয়দেব হয়ে রাস্তাটা ধরেছি, আর আসার সময় আমি পাণ্ডবেশ্বর হয়ে আসবো। মানে দুটো আলাদা আলাদা রাস্তা, দিয়ে যাওয়া আলাদা রাস্তা আর আসা আলাদা রাস্তা। তো ছুটে চলেছি আমার গাড়ি। অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছি ইউটিউবে অনেক জায়গায় সার্চ করে দেখেছি যে বক্রেশ্বর যাওয়ার কোনো এটা একটা 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, কিন্তু সেরকম কোনো একটা ভিডিও নেই এখানে যাওয়ার। তো তাই আমি ভাবলাম যে আজকে এখানে গিয়ে তার একটা বড় ভিডিও বানাই, যাতে মানুষ এখানে দেখতে পারে কি কি রাস্তা দিয়ে যাওয়া যায়। আমাদের দুর্গাপুর থেকে 55 কিলোমিটার দেখাচ্ছে। যারা কলকাতা থেকে আসবে তারা একবারে ডাইরেক্ট দুবরাজপুর চলে আসবে, দুবরাজপুর থেকে একদম সামনে। আর এখান থেকে সিউড়ি সামনে, তারপরে সিউড়ি থেকে আপনি যদি তারাপীঠ যেতে চান তাহলে সেটাও একদিনে যেতে পারেন। সবই খুব সামনের রাস্তা, এমন না যে খুব দূরের রাস্তা। তো এখন আমি দুটো জঙ্গলের মাঝখান দিয়ে, আমাদের পশ্চিম বর্ধমান জেলার পুরো জঙ্গল, এই জঙ্গলটার মাঝখান দিয়ে আমি যাচ্ছি। তো এই জায়গাটা হলো, এই যে চারিপাশে যে জঙ্গলটি আছে, জঙ্গলটির নাম হলো গড় জঙ্গল। গড় জঙ্গল দিয়েই আমরা যাচ্ছি। এগিয়ে চলেছে আমাদের গাড়ি। দেখুন কি সুন্দর তাল গাছ, এই গাছ ওই গাছের জঙ্গল চারিদিকে। দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই রাস্তা দিয়ে আমি যেতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, শুধু বাম্পার। 1 কিলোমিটার যেতে পারবেন না, তার মধ্যে বাম্পার আর বাম্পার। রাস্তা কিন্তু খুব সুন্দর, একদম ছা চকচকে রাস্তা, কিন্তু রাস্তাতে এতটাই বাম্পার যে যেটা যেতে গাড়ি চালাতে একটু অসুবিধা এখানে হচ্ছে। এত বাম্পারে দেখুন, সামনে আবার একটা বাম্পার চলে এলো। বাম্পার আর বাম্পারে, শুধু রাস্তাতে বাম্পার। কিন্তু যাই হোক, সকাল সকাল আমরা বেরিয়ে গেছি, 7টার সময় ঘর থেকে বেরিয়ে গেছি। আমার মনে হয় না বেশি টাইম লাগবে, 50-55 কিলোমিটার। আমি রাস্তা দিয়ে যেতে গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে 1.5 ঘন্টার মতো রাস্তা। কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি লাগবে, কারণ এত বাম্পার পার করে যাওয়া একটু হয়তো বেশিই লাগবে রাস্তা যেতে আমাদের। এই সামনে একটা নদী টাইপের কিছু আছে, বা খাল একটা আছে। তো এটা হলো সনকা হসপিটাল। আমাদের দুর্গাপুরে সনকা হসপিটাল সবাই হয়তো চিনবেই। সনকা হসপিটালের সামনে যে রাস্তাটা, সেখান দিয়েই আমরা যাচ্ছি। এখনই আসবে আমাদের সেই বিশ্ববিখ্যাত হসপিটাল সনকা। চলুন, আমরা সনকার এরিয়াতে ঢুকে গেছি। এই হলো আমাদের সনকা হসপিটালের এরিয়া। ওই যে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে সনকা হসপিটাল। পিডাব্লিউডি রোড, বেঙ্গল গভর্নমেন্টের এটা একটা রোড। যাই হোক, পুরো রাস্তাঘাটটাই আপনাদের দেখাবো। তো রাস্তাঘাটটা দেখতে থাকুন, আমরা কোথা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা রাস্তাঘাট। এই হলো সনকা হসপিটাল। একদম সনকা পেরিয়ে গিয়েই তারপরে আবার দু সাইডে দুটো জঙ্গল পাবো, পুরো টানা জঙ্গল। এবার
এই রাস্তাটা দিয়ে গেলে প্রচুর জঙ্গল দেখতে পারবে, প্রচুর, মানে দুর্গাপুরের ভেতরে যে এরকম জঙ্গল আছে অনেক মানুষই যায় না। দুর্গাপুরকে দেখে ভাবে একটা টাউনশিপ এরিয়া, কিন্তু তার থেকে একটু ভেতরে ঢুকলে যে কত কিছু দেখার আছে এখানে, না হলেও 8-10 কিলোমিটার টানা এখানে জঙ্গল। এই মাঝখানে এক সনকা হসপিটাল, তারপরে আবার তার দু সাইডে জঙ্গল। দেখুন এবার রাস্তা, এই দেখুন মানে যে সনকা শেষ আর দেখুন এই জঙ্গল শুরু, দেখুন দু সাইডেই জঙ্গল, মানে সনকা শেষ আর জঙ্গল শুরু। এই জন্য ভিডিওটা আমি এখানে কোনো কাট আপ করিনি, যে পুরো এখানে টানা এখন জঙ্গল। তো জঙ্গল ভেদ করে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল বক্রেশ্বর, যা 51 শক্তিপীঠের মধ্যে একটি। গাড়ি এগিয়ে চলেছে, আর এখান দিয়ে একটা রাস্তা সাইডে ঢুকে গেছে, যেটা দিয়ে আমাদের দুর্গাপুজোর সময় এই নবমীতে আমরা একবার এসেছিলাম। জায়গাটার নাম হলো গড়জঙ্গল। গড়জঙ্গলে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটির নাম হলো শ্যামারূপা মন্দির। তো এই মন্দিরটিতে আমরা এসেছিলাম দুর্গাপুজোর সময়। অষ্টমী নবমী এখানে না হলেও 10-12 হাজার মানুষ এখানে ভিড় হয়। একটা মন্দির যেটা আমাদের দুর্গাপুরের আড়া শিবতলার সাথে যুক্ত, খুব সুন্দর মন্দির। ভেতরে কখনো পুজোর সময় আসবেন, যে ভিড়টা থাকে, মানে এই রাস্তাটা এমনি জঙ্গলের রাস্তা যেমনি থাকে, মোরামের রাস্তা, পুরো ফাঁকা রাস্তা। কিন্তু যখন দুর্গাপুজোর সময় সপ্তমী অষ্টমী দুটো দিন যে কী ভিড় হয় এখানে, না দেখলে বিশ্বাস করবেন না, কারণ আমরা দেখেছি সেই জিনিসটা। তাই মানে কখনো আসবেন যে দেখতে যে কি সুন্দর লাগে। আর এই যে এবার যেখানে এসে গেছি, এটা একদম নতুন রাস্তা। আগে আমরা দেউল যাওয়ার পথে, এই রাস্তাটা দেউল, এই সোজা রাস্তা চলে গেলে দেউল, আর দেউলের সাইড দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে। এই রাস্তাটা যাচ্ছে এবার সোজা, আমরা এখান থেকে অজয় নদী পার করব। ওই দিকটা ওই ইটভাটাটা দেখতে পাচ্ছেন, ওদিকে দেউল চলে যাচ্ছে। দেউল যাওয়ার রাস্তা, যেটা আগে পুরনো রাস্তা ছিল, আর এটা একদম নতুন রাস্তা। চারিদিকে ধান চাষ হয়েছে, বর্ষার ধান, কত সুন্দর লাগছে। এরপর আসতে চলেছে অজয় নদী। যাই হোক, এই ব্রিজটার উপর দিয়ে আমি প্রথমবার যাচ্ছি। আমি যেভাবে ভেবেছিলাম আমাদের দামোদরের মতোই হবে হয়তো অজয় নদী, কিন্তু নদীটা অনেক বড়, কিন্তু জল এই এত বর্ষা যাচ্ছে, কিন্তু জল আমার সেরকম মনে হলো না নদীটাতে আছে। আপনারা লক্ষ্য করুন নদীটাকে একটু ভালো করে, ঝাঁ চকচকে রাস্তাগুলো খুব সুন্দর বানিয়ে দিয়েছে। নদী কিন্তু ভালোই চওড়া আছে, কিন্তু নদীর এরিয়াতে আমি মানে সেরকম পরিমাণে একটা জল, যে একটা খালের মতো হবে অজয় নদীতে জল যাচ্ছে, জানি না কী করে সম্ভব। এত বড় একটা নদী, তার মধ্যে একটা জাস্ট খালের মতো করে জল যাচ্ছে। হয়তো এর থেকে আমাদের দামোদর বেশি চওড়া, কিন্তু দামোদরের একটা স্রোত আছে, দামোদরের একটা তেজ আছে। আপনি এটা দেখুন, একটা জাস্ট খালের মতো করে জল যাচ্ছে। নদীটা কিন্তু এরিয়াটা অনেক বড়, কিন্তু জল যাওয়ার জায়গাটা একদম ছোট। এর পাশে কিন্তু পুরোটাই নদী। দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, যেটা পাশে এটা পুরোটাই নদী, কিন্তু জল যাচ্ছে শুধু এটা খালের মতো করে। জানি না এর আগে কোনো ব্রিজ ট্রিজ আছে নাকি, হয়তো ব্রিজে জলটাকে আটকে রেখেছে, এখানে জলটা পুরো ছাড়েনি। তবুও বর্ষাকালে আমার মনে হয় না সব জায়গারই ব্যারেজ ছেড়ে দেওয়া হয়। রাস্তা দেখে মুগ্ধ একদম, কি সুন্দর রাস্তা। এখানে আমার কিলোমিটারটা হয়তো অনেক বেশি লাগছে, কিন্তু রাস্তা দেখে একদম মানে মানুষ মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর রাস্তা হতে পারে। আর কিছুটা আছে পশ্চিম বর্ধমানের রাস্তা, তারপরে আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ছেড়ে চলে যাব আমরা বীরভূম ডিস্ট্রিক্টে। বীরভূম ডিস্ট্রিক্ট, যেটাকে আমরা চিনে থাকি আমাদের অনুব্রতর গড়, অনুব্রত মণ্ডল
বড় এক মানে নেতা, চোর বলবো মানে যাই হোক একটা নেতা, তো সেই নেতার গড় হলো সেই বীরভূম। সেই বীরভূমে আমরা ঢুকবো একটু পরে। জাস্ট এবার আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট পার করব। আর একটু বাকি আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট। এই যে দেখুন, এইটা পেরালেই পেরিয়ে যাচ্ছি আমরা। এই এন্ট্রি নিলাম আমরা বীরভূম, এন্ট্রি নিয়ে নিলাম আমরা বীরভূম ডিস্ট্রিক্ট। এই রাস্তাটা পুরো সিমেন্ট করা রাস্তা, ভালো রাস্তা, খারাপ না, শুধু একটু গাড়িটা জার্কিং বেশি হয় রাস্তায়। চারি সাইডে জমি, চাষবাস হচ্ছে, দু সাইডে ভরা জমি। এগুলো দেখতেও খুব সুন্দর লাগে, এই চারি সাইডে জমি জায়গা, মানে আলাদাই একটা মুহূর্ত। এই যে চাষের জমি দেখতে খুব সুন্দর লাগে আমার। যতই যাই হোক, আমার গ্রামেও চাষবাস হয়, আমার চাষবাস দেখতে খুবই ভালো লাগে। এবার সেই রাস্তা থেকে আমরা উঠে এলাম, এটা সিউড়ি রোড, সিউড়ি, এটা 14 নম্বর জাতীয় সড়ক বলছিল, মানে লেখা ছিল হয়তো 14 নম্বর জাতীয় সড়ক। এটা বড় রোড একদম। ওই রোড থেকে আমরা ভেতর দিয়ে নতুন রোড থেকে একদম ডাইরেক্ট শান্তিনিকেতন সিউড়ি যে রোডটা আছে সেই রোডটাতে উঠে এলাম। এটা মেন এক্সপ্রেসওয়ে। এখানে যেতে যেতে একটা জিনিস দেখলাম, এখানে বীরভূম ডিস্ট্রিক্টে অনেক মুসলিম আছে, আর কালকে আমাদের শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো সেই জন্য আমি আমার দুর্গাপুরের কোনো একটা আকন্দ ফুল গাছে একটা ফুল দেখতে পাইনি। কিন্তু যখনই আমি বীরভূম ডিস্ট্রিক্টের এই পাড়াটাতে এলাম, এখানে তো আকন্দ ফুল গাছে ফুলই ইউজ হয়নি। তো এখানে বিশ্বাস করবেন না, ভরা আকন্দ ফুল, মানে একটা গাছে মানে গোলাপ ফুলের মতো ফুটে রয়েছে, মানে একদম চারিদিকে আকন্দ ফুল, আকন্দ ফুল, আকন্দ ফুল। সেই সময় তো আমার নেওয়া হলো না, আসার সময় আমি অন্য রাস্তা দিয়ে যাব, না তো কালকে আমি বাবার কাছে একদম পুরো ভরে দিতাম আকন্দ ফুলে। যাই হোক, বীরভূম ডিস্ট্রিক্টেও আবার কারখানা আছে, এটাই আমি দেখে অবাক হলাম যে অনুব্রতর গড়েও আবার কারখানা আছে। যাই হোক, একটা ছোট্ট কারখানা দেখতে পেলাম, জানি না এটা কিসের কারখানা, আপনারা যদি কেউ জানেন তো কমেন্টে জানিয়েন। তো সোজা আপনাদের আমি রাস্তাঘাট দেখিয়ে যাচ্ছি, কিভাবে কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি আপনাদের প্রত্যেকটা বলে চলেছি। এই রাস্তাটার নাম আবার বলে দিচ্ছি, এটা সিউড়ি রোড, যেটা এক্সপ্রেসওয়ে, যেটা 14 নম্বর জাতীয় সড়ক বলছিল এটাকে। 14 নম্বর জাতীয় সড়ক বা 14 নম্বর সড়ক কিছু একটা হবে। তো এটা সিউড়ি যাচ্ছে, সোজা একদম আপনি সিউড়ি যেতে পারবেন এটা দিয়ে। এটাই একটা রোড যেটা একদম আপনার দুবরাজপুর হয়ে একদম বক্রেশ্বর হয়ে সিউড়ি যায়, মানে রোড একটাই, এই রোডটা দিয়েই যেতে হবে। আলাদা এক্সট্রা কোনো ওখানে রোড নেই যে আলাদা কোনো রোড দিয়ে যেতে হবে, এই একটাই রোড। এই এবার আমরা দুবরাজপুর ঢুকে গেছি। এই বীরভূম ডিস্ট্রিক্টের প্রথম এখানে একটা এসে টাউন দেখলাম, সেটার নাম হলো দুবরাজপুর। দুবরাজপুর টাউন পেরিয়ে আর বেশি না, এখান থেকে আর 10 কিলোমিটার দূর। দেখেন একটা তাজমহল টাইপের মসজিদ বানানো আছে, খুব সুন্দর লাগলো দেখে মসজিদটাকে। যাই হোক, এই দুবরাজপুর পেরিয়ে এলাম, মাঝখানে রাস্তাটা আর ভিডিও নিতে পারিনি, কারণ দুবরাজপুরের থেকে যেই রাস্তাটা একদম মানে এই জাতীয় সড়কটা যেখান দিয়ে দুবরাজপুর থেকে বেরাচ্ছে, মানে একটা ছোটো রাস্তা আছে যেটা ওই হাইওয়ের মধ্যেই পড়ছে, 14 নম্বর জাতীয় সড়কের মধ্যেই পড়ছে। রাস্তাটা এত ছোট, সেই জায়গাটা মানে এত সবসময় জ্যাম লেগে থাকে, তাই যদি আপনারা ভেতর দিয়ে গলি চেনেন, আপনারা না গলি দিয়ে বেরিয়ে যাবেন, এই রাস্তাটায় ডাইরেক্ট আসবেন না। এখানে এলে আপনার আধা ঘন্টা এখানেই লেট হয়ে যাবে, এতটা জ্যাম থাকে, এই জ্যামে আধা ঘন্টা এমনি মানুষের লেট হয়ে যাবে, শুধু একটুখানি রাস্তা। যাই হোক, এখান থেকে দুবরাজপুর পেরিয়ে যখন বক্রেশ্বরের দিকে যাচ্ছি, এখানেও একটা এরকম ছোটো গ্রাম আছে, গ্রামটার মধ্যে মাটির বাড়ি, যেগুলো তো আমাদের দুর্গাপুর এরিয়াতে আর দেখাই যায় না।
এই এরিয়ায় একটা জিনিস, গাড়িটা এমনভাবেই চালাবেন যাতে এই গরু ছাগলগুলোর কিছু না হয়। কারণ দেখুন, ওরাও তো অবলা জীব, রাস্তার মধ্যে সবসময় দেখছি ওরাই ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এবার আমরা ঢুকে গেছি বক্রেশ্বরে। বক্রেশ্বর যে কালী দুর্গা মন্দির আর বক্রেশ্বর বাবার যে মন্দির, সেখানের দিকে আমরা রওনা দিয়েছি। তো চলুন যাওয়া যাক। এই দেখুন, এখানে সেই উষ্ণ প্রসবন, যেখান দিয়ে সোজা রাস্তা, দু সাইডে দুটো দোকান পেয়ে যাবেন চারিদিকে। এখান থেকে ঠাকুরের ফটো বা শিব ঠাকুরের ফটো বালা কিছুই, অনেক কিছু জিনিস পাবেন। আর এই দেখুন, ওই রাস্তাটা দিয়ে সোজা এলেই দেখুন এরকম সামনে মন্দির। তো মন্দিরের ভেতরে ঢুকে আর আমি এক্সট্রা কোনো ভিডিও করিনি, কারণ এমন না যে ফোন অ্যালাউ নেই, তবুও মন্দিরের ভেতরে সবাই জল ঢালতে গেছিলো। আজকে শ্রাবণ মাসের লাস্ট রবিবার, তো কালকে সোমবার। তো মন্দিরের ভেতরে সেরকম একটা ভিড় ছিল না, সকাল সকালে এসেছিলাম বলে অতটা ভিড় পাইনি। এরপরে ধীরে ধীরে ভিড় হচ্ছিল। এটা মন্দিরের ভেতরে দেখুন, এখানে সেখানে পুরোহিতরা বলছিল এখানে 30-40 ডিগ্রি, দেখুন হালকা হালকা জল এখানে ফুটছে। এখানেও 30-40 ডিগ্রি সেলসিয়াস জলের তাপমাত্রা থাকে। সোজা মন্দিরে ঢুকেই জাস্ট এই মন্দিরের ভেতর দিয়ে যেতে যাবেন, তার পাশেই একটা এরকম উষ্ণ প্রসবন আছে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে এসে দেখবেন আরও 3-4টে উষ্ণ প্রসবন দেখতে পারবেন। এগুলোতে স্নান করতে দেওয়া হয় না। এটা দেখুন 60 ডিগ্রি টেম্পারেচার আছে এর, 60, দেখুন ধোঁয়া উঠছে। আর এটাতে রয়েছে আপনার 72, দেখুন ধোঁয়া উঠছে 72। দেখুন নিচে সাদা সাদা চাল ফেলে রেখেছে, সেগুলো ভাত হয়ে গেছে। এখানে কোনো ভক্ত এসে তারা হয়তো এটাকে দেখার জন্য, দেখুন জল টকবক করে ফুটছে ওখানে। জানি না ভিডিও আমি কতটা নিতে পেরেছি। তো এটার হলো 60 ডিগ্রি, এটার পাশেই একদম দেখুন, এটার পাশেই ছোট্ট একটা কুণ্ড আছে, ওটা হলো 72। আর এটা হলো 85 ডিগ্রি টেম্পারেচার থাকে এটাতে, 85 ডিগ্রি। দেখুন এখান থেকে এখানে কিছু মানুষও দেখতে পারবেন, যারা আপনার এই একটা ছোট্ট কলসি করে নিয়ে জল ভরে আপনাকে এখান থেকে বিক্রি করবে 5 টাকা 10 টাকা করে, 5 টাকা 10 টাকা 20 টাকা করে বলবে যে এই জল নিয়ে যাবেন, এই জল খাবেন। তো যাই হোক, সেখানে খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার বক্রেশ্বর থেকে বেরিয়ে আমরা আজকে আর পুজোটা দেয়নি, আমরা ভাবছি পরে একদিন এসে আমি আমার মেয়েটাকেও নিয়ে আসব, তখন এখানে পুজো দেওয়া হবে। তো এই যে আজকের জন্য মেয়েটাকে নিয়ে যাইনি বলে আর পুজো দেয়নি সেখানে। তো এবার আমরা তো বেরিয়ে পড়েছি আমাদের ঘরের উদ্দেশ্যে। এবার আমরা যাব পাণ্ডবেশ্বর হয়ে। তো সবাইকে দেখালাম আমি বক্রেশ্বর কীভাবে এলাম, বক্রেশ্বরের মন্দির। ঠাকুরের দর্শন আপনাদের হয়তো করিয়ে দেবো লাস্টের, একদম ভিডিও লাস্টে ঠাকুরটাকে আমি ফটো দিয়ে দেবো। তো সবাই দর্শন করে নেবেন। টাটা সবাইকে, বাই।